বাঁকুড়া বিভাগের এই শ্রদ্ধাঞ্জলি সভায় আমার পূর্ববর্তী বক্তা তারা অনেক কিছু বললেন, এই জন্য হয়তো বলার সময় কিছু পুনরাবৃত্তিও হতে পারে। একটু আগে ভাবছিলাম যে কোথায় থেকে শুরু করব। উনি 62 সালে এই আসাম ক্ষেত্রে এসেছিলেন। তারপরে আবার বাড়ির কারণে ওনার মা একা ছিলেন, 2 দাদা বাইরে থাকতেন, সেই জন্য সেই সময়ে সঙ্গের যোজনায় উনি আবার নাগপুরে ফিরে যান এবং প্রায় নাগপুরে 81-80 সাল পর্যন্ত ছিলেন। 62 আর 80 মানে প্রায় 18 বছর। বয়সটাও একটা মাঝখানে চলে গেছে, 50-এর কম। সেই সময়ে পশ্চিমবাংলা একটা সংঘ শিক্ষা বর্গ চলছিল, স্থান ছিল মালদা। 1981 সাল, ওই সময় আমি জেলা প্রচারক ছিলাম। তা আমরা ওইখানে সমারোহের দিন জানতে পারলাম যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য একজন নাগপুর থেকে সব প্রান্ত প্রচারক আসছে। তিনি এই শ্রীকৃষ্ণদা, যার নাগপুরের নাম অনেকে উল্লেখ করেছেন, নাগপুরের নাম বালুজি। ইনি যখন এখানে এলেন তখন তার নামের মধ্যে বালু শব্দটার প্রয়োগ ছিল, মানে এলেন বালুজি বলে। কিন্তু বালুজি আর থাকলেন না, হয়ে গেলেন শ্রীকৃষ্ণ। আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, নন্দ উৎসব হচ্ছে সর্বত্র। বাংলাতেও শ্রীকৃষ্ণদা একটা কৃষ্ণের ভূমিকা নিয়ে এলেন। আপনারা যারা বাংলায় খুব কাছ থেকে ওনাকে দেখেছেন, আজকে বর্ণনা করছিলেন অনেকে, ওনার চোখের বর্ণনা, বুদ্ধিদীপ্তের বর্ণনা, মেলামেশার বর্ণনা। তখন আমার মনে হচ্ছিল যে আজকের শ্রদ্ধাঞ্জলি আর একটা মাত্রা পেয়ে গেল। বাংলার সংঘ কাজের বিস্তারে এলেন শ্রীকৃষ্ণ। তাই পরবর্তীকালে আমরা দেখলাম তিনি কিন্তু আর জিরও এলেন না, মানে এসেছিলেন জি হয়ে, কিন্তু চলে যাওয়া পর্যন্ত সবার কাছে হয়ে গেলেন দা, কৃষ্ণদা। সত্যি আজকেও মনে হচ্ছে যে উনি বোধহয় আমাদের কাছাকাছি আছেন, ঘুরে বেড়াচ্ছেন। যখন আমরা এক জায়গায় মিলিত হতাম, তা আমাদের বৈঠক হতো, বিশেষ করে প্রচারকদের বৈঠক হতো। তখন উনি আমাকে বলতেন যে সুনীল, ওই গানটা গাও। কোন গানটা? ওই যে সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। সত্যি আজকে মনে হচ্ছে যে আমার সেই সকলই তোমার ইচ্ছা, সকলই তোমারই ইচ্ছা, এই গানটা শোনার সবসময় যিনি আমাকে বলতেন তুমি গাও, সেই খুব কাছের মানুষটা অনেক দূরে চলে গেলেন। শ্রীকৃষ্ণদা আর আমি, আজকে অনেকে উল্লেখ করেছেন যে শ্রীকৃষ্ণদার কেন্দ্র ছিল কলকাতা,
আর আমারও কেন্দ্র ছিল অনেক দিন কলকাতা। আমি ওনার সঙ্গে প্রায় একই কেন্দ্রে, মানে ২৬ নম্বর থেকে কেশব ভবন, এই যে দূরত্ব, সেখানে ২৫ বছর একসঙ্গে ছিলাম। মানে ২৫ বছর যার সঙ্গে একসঙ্গে থাকা হয়, তার মানে তাকে এত কাছ থেকে দেখেছি আমি। এত আমাদের সরসংঘ চালক ছিলেন, উনি বলতেন, আরে তোমার কার্যালয় তো বহুত जोरदार बना दिया, मैंने लिफ्ट कार्यालय, हिंदुस्तान में पहला लिफ्ट कार्यालय। আমার বলার তাৎপর্য হলো, এই যে বাংলার মতো জায়গায় সঙ্গের একটা এত বড় কার্যালয় নির্মাণ, এবং সেই নির্মাণ কাজে একবারে নিরলস পরিশ্রম করে যাওয়া, এই কাজটা যিনি সবাইকে নিয়ে করেছিলেন তিনি হচ্ছেন আমাদের কৃষ্ণদা, শ্রীকৃষ্ণ। আমার কলকাতা মহানগর প্রচারক থাকার সময় শ্রীকৃষ্ণদার সঙ্গে অনেক ছোট ছোট ব্যবহারিক, যেমন উনি আমাকে ওই স্কুটারের পেছনে বসিয়ে একটা শাখা অনুযায়ী প্রবাস, মানে প্রত্যেকটা শাখায় পরিচয়ের জন্য নিয়ে যাচ্ছে। আজকের মতো এত ব্যবস্থা ছিল না, সেই জন্য একটা আমাদের পুরনো দিনের স্কুটার ছিল, সেই স্কুটারে বসেই দুইজনে যেতাম, শাখার পরে বাড়িতে যেতাম। তার যে পরিবারের সঙ্গে সম্পর্ক করার ক্ষমতা অসাধারণ। মানে উনি তার ব্যবহার দিয়ে, একটু আগে যেমন আমাদের সংঘচালক বলছিলেন যে উনি জানেনই না যে উনি আমিষও খান, তারপর উনি পরবর্তীকালে তাকে আমিষ খাওয়ালেন। অর্থাৎ এত বয়সে আমাদের পশ্চিমবাংলায় কাজ করতে এলেন, আর একটা এত বয়সে গিয়ে ভাষা শেখা। আসামে গেছিলেন তো অসমিয়া শিখলেন, তারপরে বাংলায় এসে উনি ভাষা শিখলেন, বাংলা ভাষায় বৌদ্ধিক দিতেন, বৈঠক নিতেন। শুধু তাই নয়, বাংলায় আবার অনেক ব্যাপারে অনেক বিশেষ আছে। কেমন বিশেষ? যেমন বাংলায় সবাই খাওয়ার আগে স্নান করে। আমরা যেমন ২৬ নম্বরে একসঙ্গে থাকতাম, আমার মনে আছে উনি একদিন আমাকে বলছেন যে, বুঝলে সুনীল, এই যে ২৬ নম্বরে চৌবাচ্চা, এই চৌবাচ্চার ঠান্ডা জল সবাই কি করে জলটা নিয়ে চান করছে। আমাদের ওপেন বাথরুম ছিল, অমলদাও স্নান করতেন, অমলদাও থাকতেন আমাদের সঙ্গে। উনি তখন বললেন, আমি তো সারা জীবন গরম জলে চান করেছি, মানে গরম জল না হলে চানই হতো না। উনি স্বভাব পরিবর্তন করলেন, মানে আমাদের সঙ্গে ওই ঠান্ডা জলেই চান করা শুরু করলেন। খাওয়ার ব্যাপারে উনি তো একবারে সম্পূর্ণ নিরামিষ পরিবারের লোক, কিন্তু বাংলায়, গ্রাম বাংলায়, বিশেষ করে গ্রামে গ্রামে সঙ্ঘের কাজ যাতে বিস্তার করা যায়, সেই জন্য উনি নিরামিষ আমিষ কোনোটা তার না ছিল না। আমরা অনেক যারা এখানে কার্যকর্তারা বসে শুনছেন কথা, হয়তো আপনাদের বাড়িতে এরকম অনুষ্ঠান হয়েছে। অর্থাৎ ভাষা মিলে যাওয়া, স্নান, খাওয়া দাওয়া, এই যে একাত্ম হয়ে যাওয়া, মানে বাংলার কাজের সঙ্গে একাত্ম হয়ে গেল। এসেছিলেন একবারে যুবক অবস্থায়, তারপরে আমরা জানি পরবর্তীকালে অনেক এখানে উল্লেখ হচ্ছে। আমি শুধু আজকে সংঘ শিক্ষা পর্ব বাঁকুড়া, আমি এই কথাটা এই জন্যই বলবো যে আজকে বাঁকুড়া পুরুলিয়া স্বয়ংসেবকরা এখানে আছে। আমাকে একবার, আমি তখন প্রান্ত প্রচারক,
শ্রীকৃষ্ণ আমাকে বলছে, দেখো সুনীল, এই বাঁকুড়া পুরুলিয়ায় কোনো দিন সংঘ শিক্ষাবর্গ হয়নি। সত্যি কথা, কারণ বাঁকুড়া আর পুরুলিয়ার কথা উঠলেই জল কোথায় থেকে আসবে? বাঁকুড়ার স্বয়ংসেবকরা অন্য জেলায় গিয়ে সংঘ শিক্ষাবর্গ করেছে, কিন্তু বাঁকুড়া এবং পুরুলিয়াতে সংঘ শিক্ষাবর্গ কেন হবে না? তুমি একবার চেষ্টা করো। আমার মনে আছে এই পুরুলিয়ায় সেই সময় সংঘ শিক্ষাবর্গের জায়গা দেখতে গেছিলাম। জায়গাটার নাম লক্ষণপুর। আজকে পুরুলিয়ার যারা কার্যকর্তা এখানে শুনছেন তাদের হয়তো মনে আছে, কিন্তু ওই লক্ষণপুরে সব দেখার পর তারপরে ঠিক মানে যেটা হওয়া দরকার এক প্রান্তে, তারপরে জলেরও একটা অসুবিধা তো ছিল, যদিও একটা পুকুর টুকুর থেকে জল আনা হবে এরকম চেষ্টা হলো। তখন বাঁকুড়া জেলায় চেষ্টা করা হলো। আমার মনে আছে যে বাঁকুড়া জেলার সংঘ শিক্ষাবর্গের জন্য সবচেয়ে প্রথমে এগিয়ে এলো বিষ্ণুপুরের রামসাগর। আমার মনে আছে রামসাগরে সেই সংঘ শিক্ষাবর্গ যাতে হয় তার জন্য সেখানকার কার্যকর্তারা আপ্রাণ চেষ্টা করলেন, কোথা থেকে জলের স্রোত আনা যায়, কিভাবে আনা যায়। এবং আমরা দেখলাম এই যে পরবর্তীকালে বাঁকুড়ার মতো জায়গা, সেখানেও কিন্তু সংঘ শিক্ষাবর্গ হয়েছে। উনি পশ্চিমবাংলায় প্রত্যেক জেলায় সংঘ শিক্ষাবর্গ হলে সেখানে কার্যকর্তা নির্মাণ হবে। এক জায়গায় বারবার সংঘ শিক্ষাবর্গ হলে নতুন কার্যকর্তা নির্মাণ হয় না। সেই জন্য উনার প্রেরণায় আমি যখন প্রান্ত প্রচারক ছিলাম সেই সময় কিন্তু মেদিনীপুরেও সংঘ শিক্ষাবর্গ হয়েছে, কাঁথিতে। আমাদের বাঁকুড়াতেও হয়েছে, রামসাগরে। বলার তাৎপর্য সংঘ কাজ বিস্তার। এই সংঘ কাজ বিস্তারের জন্য যদি মানে দৃঢ়তার সঙ্গে সেখানে চেষ্টা করা যায় তাহলে সেখানে সংঘ শিক্ষাও হতে পারে। আমার যেমন সংঘ শিক্ষাবর্গের একটা বিশেষ দিক বললাম, আমাদের 89 সালে যখন কেশব ভবনের উদ্বোধন হয়ে গেল, তারপরে সবার মাথায় এলো যে একটা বড় শিবির হওয়া উচিত। আজ পর্যন্ত বাংলাতে কোনোদিন এত বড় শিবির হয়নি। 1991 সাল শিবিরের প্রস্তুতি শুরু হয়ে গেল। আমরা এখানে যারা আজকে শুনছি তারা আমরা জানি যে কল্যাণী যে মহাশিবির হয়েছিল, এখানে আমরা সবাই উপস্থিত ছিলাম। সেই মহাশিবিরের যিনি আর্কিটেক্ট, যিনি একবারে নিরন্তর সেখানে এই শিবির নির্মাণের কাজ দেখাশোনার জন্য যে যাওয়া, খোঁজখবর করা, পৌঁছানো, আরও অনেক কাজ করেছেন। আজকে আমাদের কল্যাণ আশ্রমে গজানন্দা আছে, আমাদের রাঙাদা ছিলেন, কিষাণ সংঘের পরবর্তীকালে দায়িত্ব ছিল, তিনি আমাদের সবার ছেড়ে চলে গেছেন। আজকে অনেকই কল্যাণের শিবিরে সেই কথাটা উঠলেই মনে পড়ে যে আমাদের জীবনে একটা বড় কার্যক্রম আমরা দেখেছি, সেটা হচ্ছে কল্যাণী মহাশিবির। যেখানে কত কার্যকর্তা এসেছিলেন বাবা সাহেব, এসেছিলেন সুদর্শনজি, এসেছিলেন অশোক সিংহল, এসেছিলেন আমাদের আবাজি থাট্টে, মদন দাসজি। মানে সেই সময়ে আমাদের ক্ষেত্রে সমস্ত কার্যকর্তারা এসেছিলেন উড়িষ্যা থেকে, এসেছিলেন আসাম থেকে। কারণ এই ক্ষেত্রে এত বড় শিবির ওই প্রথম, দীর্ঘ 22 বছর পর। তখন শ্রীকৃষ্ণদা কিন্তু 2012 কথা বলছি, যিনি 1991 শিবিরের আর্কিটেক্ট ছিলেন, উনি কিন্তু 2012-তে যখন শিবিরে এলেন, বিবেকানন্দ যুব শিবির, সেই শিবিরে আমিও ছিলাম। শ্রীকৃষ্ণদা আর আমি দুজনেই তাঁবুতে বসে গল্প করছিলাম। আজ থেকে 22 বছর আগে এই কল্যাণীতে এত বড় শিবির হয়েছিল। সেই সময় আমরা দুইজন আর আজকে আমরা দুজন, আজকে আমাদের দুইজনে কত আনন্দ হচ্ছে যে আজকে 22 বছর পর সেই একই জায়গায়
কত উৎসাহের সঙ্গে বিরাট বড় যুব শিবির হচ্ছে, মানে কত আনন্দতে, মানে ওনার জীবনের এই 2012 মানে তখন সমস্ত দায়িত্বমুক্ত হয়ে গেছে, কিন্তু বাংলার প্রতি যে ওনার টান, আকর্ষণ, এটা কিন্তু ছিল। শ্রীকৃষ্ণদা 1914 বা 14 শেষের দিকে আমাদের কেন্দ্রীয় যোজনা হলো, সেই যোজনাতে শ্রীকৃষ্ণদা আর চলে গেলেন নাগপুর কার্যালয়ে থাকবেন। 2015 দিকে উনি এখান থেকে শেষের দিকে চলে গেলেন। নাগপুরে গিয়ে 4-5 বছর ছিলেন, কিন্তু এই 4-5 বছরের মধ্যে ওনার মন কিন্তু অনেকবার টানত, অনেকবার এসছেন আমাদের বাংলায়, কখনো সংঘ শিক্ষা পর্বকে কেন্দ্র করে, কখনো কোনো বড় কার্যক্রমকে কেন্দ্র করে, এবং যখন উনি এসছেন তখন উনি খোঁজখবর করতেন। এই যে আমাদের সঙ্গে পুছতাছ, খোঁজখবর করা, বাড়িতে যাওয়া, বাড়ির সবার সঙ্গে নাগপুর চলে যাওয়ার সময় উনি বারবার বাংলায় এসে এই কাজটি করতেন। হয়তো সেই সময় আর ওই যে দৌড়াদৌড়ি করার মতো অবস্থা তো ওনার ছিল না, কোনো কার্যকর্তা যখন তার ব্যবস্থা করে নিয়ে যেতেন তখন উনি ঘুরে আসতেন। এরকম বাংলার হাজার হাজার কার্যকর্তা, বিবিধ ক্ষেত্রের কার্যকর্তা, সংঘের কার্যকর্তা, তাদেরকে বাংলার কাজকে স্থায়ী করার জন্য, শক্তিশালী করার জন্য যা যা করা উচিত সব করেছে। আজকে বাংলার এই যে বড় চেহারা দেখছি আমরা, মানে আজকে বলতে দ্বিধা নেই, যে সমস্ত কার্যকর্তারা কাজ করতে করতে নিজের জীবনকে সমর্পণ করেছে, তার মধ্যে একটা বড় জায়গা নিয়ে যার নাম থাকবে, তিনি আমাদের সবার শ্রীকৃষ্ণদা। কিন্তু এই শ্রীকৃষ্ণদা, তাকে যখন আমি 2019-এ গোয়ালিয়রে দেখলাম, গোয়ালিয়রে প্রতিনিধি সভা ছিল, কিন্তু সেখানে গিয়ে দেখলাম সেই 40 বছর আগের শ্রীকৃষ্ণদা আর আজকের শ্রীকৃষ্ণদার মধ্যে অনেক তফাৎ হয়ে গেছে। মানে উনি ভুলে যাচ্ছেন উনি কিভাবে কি করবেন, মানে একটু রেসলেস হয়ে যাচ্ছে। আমি তখন ওখানে কার্যকর্তাদের বললাম যে উনি তো এখানে এসছেন, কিন্তু উনি যাবেন কিভাবে, একা তো যেতে পারবেন না। পরবর্তীকালে আমি শুনেছি যোগ্য কার্যকর্তাকে দিয়ে শ্রীকৃষ্ণদাকে নাগপুরে পাঠানো হয়েছে। আমার সঙ্গে ওনার জীবনের অন্তিম দর্শন 2019 নাগপুরে আমি গেছিলাম একটি কার্যক্রমে, জুন মাসে আমি দেখা করতে গেলাম। ওনার তো আমাদের প্রতি স্নেহ, ভালোবাসা, আন্তরিকতা তো কম ছিল না। একসঙ্গে জলযোগ করলাম, একসঙ্গে ভোজন করলাম, তারপরে যখন দুইজনে চেয়ারে বসে গল্প করছি, জিজ্ঞাসা করলাম কৃষ্ণদা কেমন আছেন, শরীর কেমন আছে? বললো দেখো ঠিকই আছে, তবে আর আগের মতো হাঁটতে পারি না, হাঁটার একটু কষ্ট শুরু হয়ে গেছে, বাকি ঠিকই আছে, ভালোই আছি। আমরা শ্রীকৃষ্ণদার খবর মাঝে মাঝেই নাগপুর থেকে ফোনের মাধ্যমে, এদিক ওদিকের মাধ্যমে শুনতাম। এই লকডাউন হয়ে গেল, আজকে এই লকডাউন না থাকলে হয়তো আজকের এই শ্রদ্ধাঞ্জলি কার্যক্রমে আমাদের বাঁকুড়া, পুরুলিয়াতে আলাদা আলাদা হতো, অনেক স্বয়ংসেবক আসতো, অনেক পরিবারের লোক যারা কাছ থেকে তাকে দেখেছেন তারা আসতো, কিন্তু এই পরিস্থিতিতে সবাই তো আসতে পারলো না। লকডাউনের সময় আমার মনে পড়ছে, আমি লকডাউনের সময় চেন্নাই কার্যালয়ে আটকে গেছিলাম। হঠাৎ একদিন দেখি মার্চের শেষের দিকে ফোন, তো আমি ফোন তুলে দেখছি কে, তো আমি বললাম আমি সুনীল বলছি। তখন উনি বললেন কেমন আছো?
কোথায় আছো? তখন আমার মনে হলো যে এইরকম লকডাউনের সময় অনেকে হয়তো অনেককে খোঁজ নিতে ভুলে যায়, কিন্তু এইরকম সময়েও উনি আমাদের খোঁজ নিচ্ছেন। ওটা আজকে আমার মনকে খুব, ওই সময়টা ডাক কেড়েছে। আজকে সেই ডাকটা হয়তো শোনা যাবে না। শ্রীকৃষ্ণদার জীবনের অন্তিম সময়ে একটু শারীরিক কষ্ট ছিল। আমিও কিন্তু উনি চলে যাওয়ার 2 তারিখ রাত্রে চলে গেলেন, আমি 4-5 দিন আগেই ফোন করেছিলাম। সেখানে ফোনে আর আমাদের রামদাকে ফোন করেছিলাম। উনি বললেন যে হ্যাঁ, আগের থেকে একটু ভালো আছে, তবে এখন বিশেষ ফোনে উনি শুনতে পান না, আর এখনও ফোনের উত্তর দিতে চান না, একটু কানে কম শোনার জন্য। তারপর অনেক সময় বুঝতেও পারেন না। রামদার কাছে আরেকটা কথা শুনলাম, যে কথাটা বললে আপনাদের আমাদের সবারই ভালো লাগবে। রামদা বলেছিলেন যে কৃষ্ণদার এই চলাফেরার কষ্টটা অনেক দিন থেকেই শুরু হয়ে গেছে। একদিন রাত্রি 2টোর সময় কৃষ্ণদা হাঁটতে হাঁটতে, মানে মানে ওই বসে বসে বাচ্চারা যেমন হাঁটে, মানে হামাগুড়ি দিয়ে, সেই অবস্থায় উনি ওনার দরজায় এসে ধাক্কা দিচ্ছে রাত্রি 2টা। রামদা বলছেন কে? বাইরে দেখছেন কৃষ্ণদার আওয়াজ, দরজা খুলেছেন, দেখছেন মাটিতে বসে আছেন। বলছেন আমি উঠতে পারছি না। রামদা তুললেন, ধরে ধরে নিয়ে গেলেন তার পেটে, যেখানে উনি বিশ্রাম করেন। তারপরে ওনার একটা ওয়াকার ঠেলা নিয়ে উনি যাতায়াত করতেন। শেষের দিকে এরকম হয়েছিল। শ্রীকৃষ্ণদার যেমন আপনারা সবাই খবর পেলেন, আমিও আপনাদের মতোই রাত্রে সেই খবরটা পেলাম। আমাদের সেই এসেছিলেন বালুজি, সেই বালুজি যিনি আমাদের সবার শ্রীকৃষ্ণদা, তিনি চলে গেলেন। আজকে শ্রদ্ধাঞ্জলি সভায় একটাই কথা মনে হচ্ছে, তুলসীদাস একটা কবিতা বলে গেছেন যে পৃথিবীতে যখন মানুষ আসে তখন বাড়ির সবাই খুব হাসাহাসি করে, আনন্দে হাসাহাসি করে, আর যে পৃথিবীতে আসে সে কিন্তু কান্নাকাটি করে। তাই তুলসীদাস বলছেন ऐसा करनी करो, তুমি জীবনে এরকম কাজ করো, যখন তুমি চলে যাবে তুমি হাসতে হাসতে চলে যাবে, আর তুমি যাদেরকে ছেড়ে গেছো তারা তোমার চলে যাওয়াকে কেন্দ্র করে সবাই কাঁদবে। আজকের এই শ্রীকৃষ্ণদার অন্তিম লগনে সবাই মিলে আছি যে শ্রদ্ধাঞ্জলি কার্যক্রমের জন্য এসেছি। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। কেউই আমরা অমর নয়, একদিন সবাই চলে যাবে। শ্রীকৃষ্ণদা চলে গেছেন, শ্রীকৃষ্ণদা অনেক কিছু রেখে গেছেন আমাদের জন্য। আসুন, শ্রীকৃষ্ণদার অপূর্ণ অনেক কাজ, সেই কাজকে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে পূর্ণ করি। শতকোটি প্রণাম, প্রণাম শ্রীকৃষ্ণদা, প্রণাম আপনাদের পরিবারের উদ্দেশ্যে, প্রণাম।